ভাই আপনি তো নির্বাচনে যাওয়ার যোগ্যতাই অর্জন করেননি, তো আপনি আবার নির্বাচন বর্জন করতে চাচ্ছেন কেন? আসেন আগে নির্বাচন যাওয়া, নির্বাচিত হওয়ার মানে রাজনৈতিক দল যোগ্যতা অর্জন করেন। এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ওনারা সংস্কারটাকে গুরুত্ব কম দিচ্ছেন এবং নির্বাচনকে বেশি গুরুত্ব দিচ্ছেন। পুরো সরকারটাই বেসিক্যালি বিএনপি হয়ে কাজ করছে। দেখুন, বিএনপি একটি ডেফিনেটলি একটি বড় রাজনৈতিক দল। প্রিয় দর্শক, নতুন একটা খবরে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে আপনারা ভিডিওর কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ। দেরি না করে চলুন দেখে আসি আজকের এই মূল্যবান ভিডিওটা। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না হলে বুঝতে পারবেন না ভিডিওটাতে মূল কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, কোন বিষয়টি ইঙ্গিত করা হয়েছে। চলুন দেরি না করে দেখে আসি আজকের এই মূল্যবান ভিডিওটা। আমরা একমত হয়েছি, অধিকাংশ সংস্কারে একমত হয়েছি। কিছু সংস্কার আছে একমত হওয়া যায় না, একেবারেই যায় না, কারণ সেটা সম্ভব না। কয়েকটি সংস্কার পার্লামেন্ট লাগবেই। সংবিধানের যে অংশে আপনি সংস্কার করতে যান পার্লামেন্ট লাগবে, কিছু অর্ডিন্যান্স জারি করে করতে পারবেন, আমরা একমত। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করতে চান আমি বলছি তো আমরা একমত, কিন্তু সেটাকে কেন আপনি জুনের মধ্যে নেবেন? আপনি দেখবেন ওই যে আপনারা লিখেছেন যে বিএনপি অসন্তুষ্ট। বিএনপি কিসে অসন্তুষ্ট এই কথাটা বোঝানো দরকার। বিএনপি বলছে যে নির্বাচনটা ডিসেম্বরে করা যায়, সেই নির্বাচনটা জুনের মধ্যে, ডিসেম্বরে যে হবে না সরকার কিন্তু তা বলেনি, ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। তার জন্য যে রিজনগুলি অন্তর্বর্তীকালীন সরকার আজকের মিটিং এ বলেছে সেটা আমাদের কাছে সন্তোষজনক মনে হয়। আমরা কিন্তু ওই কারণটার জায়গায় অসন্তোষ প্রকাশ করেছি, আমরা কিন্তু নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ করি। পুরো সরকারটাই বেসিক্যালি বিএনপি হয়ে কাজ করছে। দেখুন, বিএনপি একটি ডেফিনেটলি একটি বড় রাজনৈতিক দল, কিন্তু তাদের যে প্রেশার করার যে সক্ষমতাটা সেটা তারা ফুল ফ্লেজে ব্যবহার করছে। এটা আমরা মনে করি যে সেটা একটা এটা আসলে রাজনৈতিকভাবে এই মুহূর্তে আমাদের বড় চিন্তাটা প্রয়োজন, আমাদের একটা ঐক্যমত্যের জায়গা প্রয়োজন। কিন্তু আমরা দেখেছি রাষ্ট্রপতির অপসারণের ব্যাপারে বলেন, প্রোক্লামেশনের ব্যাপারে বলেন, এবং মানে রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ সেই সময় এবং এখন যতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলাপ তুলেছি, প্রত্যেকটা বিষয়ে ভেটো দিয়েছে বিএনপি, এবং তাদের কথা মতোই কিন্তু ওই বিষয়গুলো আর কমপ্লিট হয়নি। এখন আমরা দেখছি যে প্রশাসনের সমস্ত জায়গায় বিএনপির এবং জামাতের সকলের যে মানুষ বসানোর কথা সেটা তারা বসেই ফেলেছে, এবং তারা চূড়ান্ত পরিমাণে অসহযোগিতা করছে। চূড়ান্ত পরিমাণে আমাদের নেতাকর্মীদের, প্রতিদিন আমরা খবর পাচ্ছি আমাদের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে, তাদেরকে বাড়িঘরে একদম আগের রেজিমের মতো যন্ত্রণা করা হচ্ছে। এবং এই যে বিষয়গুলো মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে পুরো সরকারটা আসলে বিএনপি সরকার হয়ে যাচ্ছে। এটা আমাদের সকলের মিলে যে সরকার হওয়ার কথা ছিল সেটা নেই, বরঞ্চ এটা বিএনপি সরকার, যেহেতু তার মাঠের পাওয়ার বেশি এবং তার প্রশাসনিক কাঠামোর মধ্যে তার বিচরণ বেশি, এই কারণে এটা পুরোটাই বিএনপি সরকার হয়ে গেছে। বিকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে বিষয়টা আসলে আমি প্রথমে আমার অবজারভেশন ছিল হয়তো মিডিয়া যে প্রশ্নগুলো করে সেই মিডিয়ার এই প্রশ্ন বা মিডিয়ার একটা বড় ভূমিকা আছে, যেই ভূমিকার কারণে রাজনৈতিকভাবে এনসিপি এবং বিএনপিকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, এবং এই ধরনের ঘটনাগুলোর কারণে দুই পক্ষের যে সম্পর্কের যে সমীকরণটা সেটার অবনতি হয়েছে। এটা আমি একদম নির্দ্বিধায় বলতে পারি, কারণ বিএনপি একটা অনেক পুরনো দল, তারা আমাদের গার্ডিয়ান হিসেবে আমাদেরকে গাইড করতে পারতো, আমাদেরকে বলতে পারতো যে রাজনীতিতে তোমরা এভাবে কাজ করতে পারো। কিন্তু দেখা যাচ্ছে যে যত দিন যাচ্ছে দুইটা তিনটা বিষয় আমি বিএনপি যেটা করছে না এটা মিডিয়ার দোষ। হ্যাঁ, আমি সেটা বলছি না, আমি বলছি যে বিএনপি কে এনসিপি প্রতিদ্বন্দ্বী মনে করছে না। আপনি যখন রাজনীতি করতে আসবেন, বাংলাদেশের যতগুলো নিবন্ধিত রাজনৈতিক দল আছে বা এখনো নিবন্ধিত না রাজনীতিতে তারা আসছেন, কাজ করছেন, তারা সকলেই কিন্তু প্রত্যেকের প্রতিদ্বন্দ্বী। এই বিষয়ে কোনো আপনি বলতে পারবেন না যে একটা সময় হয়তো নিজেদের মতাদর্শগুলো কোনোভাবে এক জায়গায় আসতে পারলে কোনো জায়গায় সমীকরণটা যদি মিলতে পারে তখন হয়তো জোট সৃষ্টি হয় এবং সেই জোটের সামনে এগিয়ে যায়। কিন্তু দল হিসেবে কিন্তু প্রত্যেকটা দল স্বতন্ত্র হিসেবেই কাজ করে এবং প্রত্যেকের প্রতিদ্বন্দ্বী, যার যার অধিকার, যার যার জায়গাটা সে সম্পূর্ণ বুঝেই নিতে চায়। এখন আপা যেটা বলছিলেন সেটা আমি আসলে আপনাকে সম্মান রেখেই বলতে চাই, দ্বিমত করতে চাই। সেটা হচ্ছে আমরা যখন নতুন আত্মপ্রকাশ করলাম তখন থেকে শুরু করে আজ পর্যন্ত বিএনপির পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত, শুধু বিএনপি না, আমি বিএনপির কথা বলবো না, প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে আমরা প্রচন্ড প্রতিবন্ধকতার শিকার হচ্ছি। আপনি দেখেন জামাত ইসলাম আপনাদের জন্য কোনো প্রতিবন্ধকতা তৈরি করে না, উনারা আপনারা এটা বলছেন, কিন্তু উনারাও কিন্তু আমাদের বিরুদ্ধে নানান মতামত দিয়েছেন। আমাদের সব মতামতের সাথে উনারা একমত না, উনারা একটা স্বতন্ত্র রাজনৈতিক দল। না, আমি তো অবশ্যই না, এটাই তো আমি বলছি আপা, যে প্রত্যেকটা রাজনৈতিক দলের মতবাদ আলাদা, তারা প্রত্যেকের প্রতিদ্বন্দ্বী হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই যে যুদ্ধপরায়ণ যে পরিস্থিতিটা সৃষ্টি হচ্ছে, এটার পিছনে যে কারণগুলো আমি ব্যাখ্যা করছিলাম, প্রথম কারণ হচ্ছে মিডিয়ার একটা ভূমিকা আছে। আমি দোষ দিচ্ছি না মিডিয়াকে, মিডিয়া এভাবেই প্রশ্ন করে একজন আরেকজনকে সম্মুখীন করে ফেলে, মুখোমুখি করে ফেলে, রাইট। কিন্তু তারপরে আপনি এসে দেখেন একটা সময় যখন আমরা আমাদের যে দাবি, সেই দাবিগুলো তো আমরা জনমানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করার জন্য এই জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে রাষ্ট্রের সংস্কারটা সবচেয়ে বেশি জরুরি, সেই সংস্কারের প্রয়োজনেই তো আমরা অভ্যুত্থানের বিষয়ে আলাপ করছি, অভ্যুত্থানের পরবর্তীতে সংস্কারের বিষয়ে আলাপ করছি, যে প্রয়োজনীয় সংস্কারগুলো সেগুলো নিয়ে তুলে ধরছি। কিন্তু বিএনপির সাথে যে জায়গাটা এসে দ্বন্দ্বের জায়গাটায় আমার মনে হয় এসে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে ওনারা সংস্কারটাকে গুরুত্ব কম দিচ্ছেন
এবং নির্বাচনকে বেশি গুরুত্ব দিচ্ছেন। যে আমরা বলেছি যে মৌলিক সংস্কার এবং বিচার নিশ্চিত করার জন্য একটা রোডম্যাপ দিলে আমরা কিন্তু সামনে এগিয়ে যেতে আজকে নির্বাচনের বিএনপির প্রতি সিনিয়র নেতা জয়নুল আবেদিন ফারুক স্পষ্ট করে বলেছেন, যারা নির্বাচনের আগে সংস্কার চায় তারা দেশের শত্রু। তাহলে বুঝেন, আপনারা যদি শুধু সংস্কার এইটাই চান না, তাহলে আপনারা আপনি দেশের শত্রু। এই ধরনের বক্তব্য আজকে সামান্থা বলেছে, তার আগে আপনি শুরুর দিকের বক্তব্যগুলো যদি আপনি অবজার্ভ করেন, আপনি দেখবেন বিএনপি সিনিয়র নেতাদের মুখ থেকে এই ধরনের নেগেটিভ কমেন্টস গুলো আসে। যখন আমরা ছোট হিসেবে আমরা আশা করি যে আমরা আমাদেরকে সবাই সৌম্য করবে, গাইড করবে, আমাদেরকে পরামর্শ দিবে, কিন্তু সেখানে আমরা দেখছি আমরা ছোট কিন্তু আমাদেরকে সারাক্ষণ আক্রমণাত্মক কথাবার্তা বলছে। কয়েকদিন আগে একজন সিনিয়র নেতা একমত নই। উইথ ডিউ রেসপেক্ট টু ইউ, আমি একমত নই। কারণ আমরা প্রতি মুহূর্তে প্রতিদিন আমরা আমাদের সম্মেলন হচ্ছে আপনার ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, পৌরসভা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, এবং সেখানে গোপন ব্যালটের মধ্যে দিয়েই আপনার নেতা নির্বাচিত হচ্ছে। আপনি দয়া করে একটু ভালোভাবে আপনাদের যারা রিপোর্টার আছেন তাদের কাছ থেকে সেই খবরগুলো নেন, ডিস্ট্রিক্টের রিপোর্টারের কাছ থেকে খবরগুলো নেন, তারই আপনি জানতে পারেন। এই গতকালই আপনার পঞ্চগড় জেলার বোদা থানা বলে একটা থানা আছে, উপজেলা আছে, সেখানে আপনার সিক্রেট ব্যালটে আপনার কাউন্সিল হলো, ইলেকশন হলো এবং নেতা নির্বাচিত হলো। আমার জেলার আমরা আগামী মাসে আমরা আপনার কাউন্সিল করতে যাচ্ছি, প্রত্যেকটা ওয়ার্ড থেকে উঠে এসে আমরা নির্বাচন করব। সুতরাং এই যে ইনফরমেশন যেটা আপনাদের কাছে আছে, আমার মনে হয় এটা আপনাদের আরো ভালো করে একটু দেখা উচিত যে হাউ ফার দিস ইজ ট্রু। জি, তার মানে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা প্রেস রিলিজের মাধ্যমে যে কমিটি প্রকাশের ঘটনাটা দেখি, তার পেছনে গোপন ব্যালট দিয়ে আপনারা আসলে কমিটিগুলো করেন? ম্যাক্সিমাম কেস, সব কেস বলবো না, কতগুলো কেস আছে যেগুলো হয়তো আপনার কমিটি তৈরি করে দেওয়া হয়, কিন্তু কাউন্সিল হয়, কাউন্সিল হয় সেখানে স্বচ্ছ আপনার গোপন